নমস্কার বন্ধুরা, আজ আমরা কম্পিটিটিভ কেমিস্ট্রি একটা বিশেষ ধরনের প্রশ্নের উপর আলোকপাত করব। দেখো, অর্গানিক কেমিস্ট্রি মানেই আমরা কি দেখি? রিঅ্যাকশন, রিএজেন্ট, কনভার্সনস, এইসব নিয়েই আমরা বেশি ফোকাস করি, রাইট? কিন্তু এর মাঝে একটা প্রশ্ন কিন্তু মিস হয়ে যায়, যেটা আজকাল নিট এবং জেইই এক্সামিনেশনে খুব বেশিভাবেই জিজ্ঞেস করা হচ্ছে। অ্যাটলিস্ট একটা কি দুটো এই ধরনের প্রশ্ন থাকে, যেটাকে বলা হয় অ্যাসারশন অ্যান্ড রিজনিং বেসড কোয়েশ্চেন। সো অ্যাসারশন রিজনিং এই যে ব্যাপারটা, এটা আমরা এমনভাবে আজ কভার করব যে অ্যাসারশন রিজনিং তো সলভ হবেই তোমার থেকে, এর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কি এই কনসেপ্ট বেস যে কোনো প্রশ্ন তুমি সলভ করতে পারবে। দেখো, এটা তো ঠিক কি কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রশ্ন প্রেডিক্ট করা যায় না, প্রশ্ন রিপিটও হয় না। তাহলে রিপিট কি হয়? রিপিট হয় হচ্ছে কনসেপ্ট। তো যদি আমাদের কনসেপ্টটা একদম শক্ত হয়ে যায়, কনসেপ্ট যদি আমরা খুব ভালোভাবে বুঝে নিতে পারি, ভিত যদি স্ট্রং করে নিতে পারি, তাহলে ওই কনসেপ্ট রিলেটেড যে কোনো প্রশ্ন কিন্তু আমরা সলভ করতে পারবো। তো এই জন্য আমি একটা ছোট্ট সিরিজ এনেছি তোমাদের জন্য, 50 অ্যাসারশন রিজনিং। মানে 50টা আমি স্টেটমেন্ট লিখবো, আমি লিখবো কারেক্ট স্টেটমেন্ট এবং তার কারেক্ট রিজনিং লিখবো। কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো কিভাবে আসে, মানে পরীক্ষায় তুমি যখন এবিসিডি মার্ক করবে, কিসের বেসিসে মার্ক করবে, চলো দেখে নেওয়া যাক যে কি কি পয়েন্ট এখানে তোমাকে ফোকাস করতে হবে যখন তুমি প্রশ্ন সলভ করবে। তোমার কাছে একটা স্টেটমেন্ট থাকবে আর তার একটা রিজন থাকবে। এবার কি কি অপশন হতে পারে? কি অ্যাসারশন অ্যান্ড রিজন দুটোই ঠিক, এবং রিজন যেটা দেওয়া হয়েছে সেটা অ্যাসারশনের কারেক্ট এক্সপ্লেনেশন, মানে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেটার কারেক্ট এক্সপ্লেনেশন হচ্ছে যে রিজনটা দেওয়া হয়েছে, এটা একটা। সেকেন্ড কি হচ্ছে না, বোথ অ্যাসারশন এন্ড রিজন আর ট্রু, মানে দুটো স্টেটমেন্ট ঠিক, কিন্তু যে রিজনটা সেটা অ্যাসারশনের কারেক্ট এক্সপ্লেনেশন নয়। সেকেন্ড। থার্ড কি বলছে না, অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। ঠিক আছে, এটা তো বোঝা গেল। ফোর্থ কি অপশন হতে পারে না, অ্যাসারশন ইজ ফলস বাট রিজন ইজ ট্রু। স্টেটমেন্টটা ঠিক দিয়েছে, রিজনটা ফলস। আর কি হতে পারে, আরে দুটোই ভুল দিয়েছে। তো এরকম অপশন আজকাল পরীক্ষায় আসছে। তো আমি কিভাবে এই কোর্সটাকে প্ল্যান করেছি, আমি তোমাকে একদম ঠিক স্টেটমেন্টটা লিখে দেবো আর ঠিক রিজনটা বুঝিয়ে দেবো। তাহলে এই ব্যাপারটা কিন্তু, এই যে 5টা যে অপশন আছে, তোমার কিন্তু ঠিক ক্লিক করে যাবে এক্সাম হলে গিয়ে তুমি যখন প্রশ্নপত্র পাবে। ঠিক আছে, তো সময় নষ্ট করে শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, ফার্স্ট স্টেটমেন্ট বলা ভালো। ফার্স্ট স্টেটমেন্ট কি বলছে যে হ্যালো অ্যালকেনস রিঅ্যাক্ট উইথ KCN টু ফর্ম অ্যালকাইল সায়ানাইড। ওকে, অ্যালকাইল সায়ানাইড তৈরি করবে। অ্যালকাইল সায়ানাইড আমরা কিভাবে লিখি? RCN as the main product, while AgCN forms isocyanide. আইসোসায়ানাইড মানে হচ্ছে কানেক্টিভিটিটা থাকবে কি দিয়ে না, N দিয়ে, NC, এটা হচ্ছে আইসোসায়ানাইড। তো কি বলছে দেখো, স্টেটমেন্ট এটা বলছে কি RX এর সঙ্গে যখন আমরা রিঅ্যাকশন করাচ্ছি KCN, একটা আয়নিক কম্পাউন্ড, তখন তৈরি হচ্ছে RCN। আর এটাই যখন আমরা রিঅ্যাকশন করাচ্ছি AgCN দিয়ে, তখন তৈরি হয়ে যাচ্ছে RNC। এই স্টেটমেন্টটা ঠিক, আমাকে এটা কারেক্ট এক্সপ্লেনেশন দিতে হবে কেন এরকম হচ্ছে। সো ফার্স্ট পয়েন্ট, একদম পয়েন্ট ওয়াইজ আমরা লিখবো। ফার্স্ট পয়েন্ট, KCN হচ্ছে আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড, তো এটা কিভাবে এক্সিস্ট করবে? K প্লাস CN মাইনাস। এবার ব্যাপার হচ্ছে নিউক্লিওফাইল, এই যে CN মাইনাস যে নিউক্লিওফাইল, এটাকে বলা হয় অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল কথাটার মানে হচ্ছে, খাতা পেন নিয়ে লিখতে থাকো, এর দুটো ডোনার সেন্টার আছে, মানে C থেকেও রিঅ্যাকশন করতে পারে আর নাইট্রোজেনের লোন পেয়ার দিয়েও এই রিঅ্যাকশন করতে পারে, কিন্তু একটা এট এ টাইম একটাই ইউজ করবে, মানে একসঙ্গে দুটো ইউজ করবে না, আইদার ও C ইউজ করবে আর না হলে N ইউজ করবে। খুব ভালো কথা। এবার কথা হচ্ছে যে নিউক্লিওফিলিসিটির যে অর্ডার হয়, সেই নিউক্লিওফিলিসিটি কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি আমরা সবাই জানি। তো ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার যদি আমি লিখি, তো কি লিখবো? নাইট্রোজেন
more electronegative than carbon. Periodic table এ left to right আমরা যখন যাই electronegativity increase করে, top to bottom যখন আসি electronegativity decrease করে। তাহলে আমি বলতে পারি যে নাইট্রোজেন ইজ more electronegative than carbon। তাহলে খুব সুন্দর করে একটা ব্যাপার ভাবো কি নিউক্লিওফিলিসিটি অর্ডারটা কি হয়ে যাবে, কার্বন ইজ গ্রেটার দ্যান নাইট্রোজেন। কেন? এদের সম্পর্কটা ইনভার্স, একজন বাড়লে আরেকজন কমে যাবে। তাহলে নিউক্লিওফিলিসিটি কার বেশি? কার্বনের। তো অ্যাটাক কে করবে? কার্বন করবে। কখন? যখন CN ফ্রি আছে, K প্লাস CN মাইনাস, তো CN অ্যাটাক করবে। তো CN যখন অ্যাটাক করবে এখানে ব্যাপারটা কি হবে দেখো, এখানে যখন CN এখানে অ্যাটাক করলো, কাকে অ্যাটাক করবে না হ্যালোজেনকে রিমুভ করার জন্য যে কার্বনের সঙ্গে হ্যালোজেন অ্যাটাচ আছে সেই কার্বনে অ্যাটাক করবে, হ্যালোজেন বেরিয়ে যাবে। কেন কি এই রিঅ্যাকশনটা হচ্ছে SN2 রিঅ্যাকশন। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেল যে কেন কার্বন এন্ড অ্যাটাক করছে, নাইট্রোজেন এন্ড করছে না। কারণ ফ্রি নিউক্লিওফাইল, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, কার্বন এন্ড ফ্রি আছে। ভালো কথা। এবার প্রশ্ন হচ্ছে AgCN তাহলে কি দোষ করলো? AgCN হচ্ছে কোভ্যালেন্ট। AgCN যে কম্পাউন্ডটা এটার কোভ্যালেন্ট নেচার আছে। তো কোভ্যালেন্ট নেচার যখন আছে তখন এর CN টা কিন্তু ফ্রি নয়। কি সুন্দর লজিক ভাবো তো, CN টা কিন্তু ফ্রি নয়। তাহলে কোন এন্ডটা ফ্রি আছে? নাইট্রোজেনের লোন পেয়ারটা ফ্রি আছে। তো এখন এ কি করবে, এই যে নাইট্রোজেনের লোন পেয়ারটা দিয়ে এই কার্বনে গিয়ে হিট করবে, এক্সটাকে দেবে বের করে। কেন? এক্স হচ্ছে আমাদের লিভিং গ্রুপ। খুব ভালো কথা। তাহলে কি হবে যে এই ক্ষেত্রে যখন কোভ্যালেন্ট নেচার হচ্ছে AgCN এর, তখন নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে অ্যাটাক হচ্ছে, তাই জন্য আইসোসায়ানাইড তৈরি হচ্ছে। সো এই রিজনটা আমরা এভাবে লিখব, ইন শর্ট KCN ইজ আয়নিক, AgCN ইজ কোভ্যালেন্ট, CN is ambident nucleophile, it can use its CN or NN, right? তো এটা থেকে আমরা ইজিলি জাস্টিফাই করতে পারি যে কেন হ্যালোঅ্যারিনস KCN এর সঙ্গে অ্যালকাইল সায়ানাইড তৈরি করছে আর AgCN এর সঙ্গে অ্যালকাইল আইসোসায়ানাইড তৈরি করছে। ওকে, সো NCERT টেক্সট বুক থেকে আমি এই টেবিলটা সিলেক্ট করেছি। কেন? দেখো এখানে আমাদের কাছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল কি কি আছে, এই যে CN দেখো ক্লিয়ারলি এখানে কি দেখিয়েছে, CN ফ্রি। এখানে কি দেখিয়েছে, নাইট্রোজেন লোন পেয়ার, মানে রিঅ্যাকশন কার সঙ্গে করবে, নাইট্রোজেন লোন পেয়ার। এখানে দেখো একটা কোশ্চেন তো আমরা ডিসকাস করলাম, সিমিলার আনসার হবে, সেম আনসার হবে যদি দেখো কি AgONO and Ag and KNO। এখানে কি হচ্ছে, KNO2 হচ্ছে আয়নিক। তো KNO2 এর ক্ষেত্রে কি করবে না, অক্সিজেন এন্ড যেটা আছে সেটা রিঅ্যাকশন করবে, মানে ডোনেট করবে। আর এখানে AgNO2 তে দেখো কার সঙ্গে বন্ডিং হচ্ছে, AgNO2 তে এখানে কি হচ্ছে, নাইট্রো অ্যালকেন তৈরি হচ্ছে। AgNO2 তে নাইট্রো অ্যালকেন এন্ড KNO2 তে অ্যালকাইল নাইট্রাইল। সো এই চারটে রিঅ্যাকশন একদম সুন্দর করে লিখে মনে রাখবে, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের রিলেটেড কোশ্চেন। নেক্সট আসা যাক, Grignard reagent is prepared under anhydrous condition. Anhydrous condition এর মানে কি দেখো, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড যখন রিঅ্যাকশন করবে RX with Mg in presence of কি না ড্রাই ইথার, in presence of dry ether, তাহলে কি তৈরি হবে, গ্রিগনার্ড রিএজেন্ট তৈরি হবে RMgX। তো এক্ষেত্রে ড্রাই ইথার কেন? যদি ওয়াটার, অ্যালকোহল আর NH3 বা ধরো RNH2, এমন যে কোনো হাইড্রোজেন, আরো অনেক আছে লিস্ট দেখাচ্ছি, এরকম যে কোনো হাইড্রোজেন যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে অ্যাটাচ আছে তাদের সবাইকে আমরা বলবো অ্যাক্টিভ হাইড্রোজেন বা অ্যাসিডিক হাইড্রোজেন। এবার এই অ্যাসিডিক হাইড্রোজেন করবে কি, যখন তোমার এখানে গ্রিগনার্ড তৈরি হয়ে গেল তখন দেখো যদি কোনো একটা কম্পাউন্ডে এরকম একটা H+ এরকম থাকে, মানে ডেল পজিটিভ ডেল নেগেটিভ থাকে, গ্রিগনার্ডের যে কার্বন, গ্রিগনার্ডের কার্বনটা কি বলতো, ডেল নেগেটিভ, এন্ড গ্রিগনার্ডের যে মেটাল সেটা ডেফিনেটলি কি হবে, পজিটিভ হবে।
তাহলে এই যে নেগেটিভ এ কার সঙ্গে রিয়াকশন করবে, এই পজিটিভের সঙ্গে। তার মানে অ্যাক্টিভ হাইড্রোজেন বেসিক্যালি কি তৈরি করে দেবে বলতো, করেসপন্ডিং হাইড্রোকার্বনটা তৈরি করে দেবে। তাহলে এই যে করেসপন্ডিং হাইড্রোকার্বনটা তৈরি করে দিল, তাহলে গ্রিগনার কিন্তু আর ফার্দার রিয়াকশন করার জন্য বেঁচে থাকলো না। তার মানে যখনই রিয়াকশন করবে তখনই এই প্রিকশনটা নিতে হবে যে রিয়াকশন মিক্সচারের মধ্যে যেন কোনো রকম অ্যাক্টিভ হাইড্রোজেন না থাকে। বোঝা গেল? তো এটাই ছিল আমাদের রিজনিং। এবার তোমাদের জন্য আমি একটা লিস্ট বানিয়ে দিয়েছি কি কোন কোন অ্যাক্টিভ হাইড্রোজেন রিয়াকশন করতে পারে। যেমন ধরো এখানে কি কি আছে দেখো, ওয়াটার দিয়েছি, অ্যামোনিয়া, HCl প্লাস মাইনাস খেলে নাও, এখানে অ্যাক্টিভ হাইড্রোজেন 2 ডিগ্রি অ্যামিন, অ্যালকোহল, থাইও অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড। এবার তুমি প্রশ্ন করবে যে এইটা কি করে হলো। এই দেখো, এই যে কার্বন দুটো, এই কার্বন দুটো কিন্তু sp হাইব্রিডাইজ, এই কার্বনটা আর এই কার্বনটা। তো sp হাইব্রিডাইজ কার্বন কি হয়, ইলেকট্রোনেগেটিভ হয়। তা ইলেকট্রোনেগেটিভ আমি কি এক্ষুনি ওয়ার্ডটা ইউজ করেছি, যে হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে অ্যাটাচ আছে সেটাকেই আমরা কি বলবো, অ্যাক্টিভ হাইড্রোজেন। তো এটা তো ইলেকট্রোনেগেটিভ হয়ে গেল, sp হাইব্রিডাইজ কার্বন। তো এই যে অ্যাসিটিলিনিক হাইড্রোজেন, এটাও কিন্তু অ্যাক্টিভ হাইড্রোজেনের আওতায় আসে, যে কি করবে না আর mgx কে RH এ কনভার্ট করে দেবে। একদম ক্লিয়ার? হ্যাঁ, নেক্সট, with AgNO3 solution white precipitate is obtained with allyl, benzyl and dibutyl but not with chlorobenzene and vinyl halide। চলো দেখে নেওয়া যাক কি বলতে চাইছে, কার কার সঙ্গে দেবে। প্রথমে তো আমরা এটা লিখে নিই কি কার কার সঙ্গে দিচ্ছে। CH2 ডাবল বন্ড CH CH2X, আমি X লিখছি, Cl হতে পারে, Br হতে পারে, I হতে পারে। এবার কি বলছে, অ্যালাইন হয়ে গেল, ঠিক আছে। সেকেন্ড কি বলেছে, বেনজাইল, আমি একদম অর্ডারে লিখছি। হ্যাঁ, বেনজাইল কি রকম হবে না CH2X, এটা হচ্ছে বেনজাইল। তারপর কি বলেছে, টি বিউটাইল, সুন্দর করে একটা টি বিউটাইল বানাও। এই দেখো, এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল হ্যালাইড। এরা বলছে দেবে কার সঙ্গে প্রেসিপিটেট দেবে, AgNO3 সঙ্গে প্রেসিপিটেট দেবে। ওকে, এরা সবাই দেবে। এবার কে দেবে না বলছে, ক্লোরোবেনজিন আর ভিনাইল হ্যালাইড। ভিনাইল হ্যালাইড কিরকম দেখতে হয়, ডাইরেক্ট এর সঙ্গে অ্যাটাচ, এরা দেবে না। ঠিক আছে, এরা কার সঙ্গে, AgNO3 সঙ্গে প্রেসিপিটেট দেবে না। স্টেটমেন্টটা তো ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা রিজনে আসি। দেখো, যখন Ag এর সঙ্গে প্রেসিপিটেট হয় Ag প্লাস এর সঙ্গে, AgNO3 মানে কি, AgNO3 মানে হচ্ছে Ag প্লাস NO3 মাইনাস। তো AgNO3 এর সঙ্গে যখন প্রেসিপিটেট হয়ে গেল AgX এর, আমি একটু অন্য কালার দিয়ে লিখি বুঝতে পারবে, কি AgX এর প্রেসিপিটেট হয়ে গেল, তার সঙ্গে যেটা তৈরি হলো সেটা কিন্তু একটা কার্বোক্যাটায়ন। হ্যাঁ, কি তৈরি হলো, একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। তাহলে এইখানে দেখো, এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, তাহলে আমি আর আলাদা করে পুরো রিঅ্যাকশনটা লিখছি না, তুমি ব্যাপারটা বোঝো। এখানে তৈরি হবে ক্যাটায়ন, এখানে তৈরি হবে ক্যাটায়ন, আর এখানে তৈরি হবে ক্যাটায়ন। তাই তো, এই জায়গাগুলোতে ক্যাটায়ন তৈরি হবে কখন না যখন X বেরিয়ে যাবে, মানে X যখন প্রেসিপিটেট হয়ে বেরিয়ে যাবে তখন ক্যাটায়নটা তৈরি হবে, রাইট। তো এই যে ক্যাটায়নটা তৈরি হবে, আমাদের কি দেখতে হবে, ক্যাটায়ন স্টেবিলিটি। তো কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, এইবার দেখো একটা পেজ অ্যাড করে নি। হ্যাঁ, ভালো করে তোমাদের কার্বোক্যাটায়ন স্টেবিলিটিটা বুঝিয়ে দিই। CH2 ডাবল বন্ড CH2 প্লাস অ্যালাইলিক ক্যাটায়ন, এই একটা কি সুন্দর রেজোনেন্স করবে। দেখো, রেজোনেন্স করলো, করে কি হবে, CH ডাবল বন্ড CH2 রেজোনেন্স করলো। সিমিলার রেজোনেন্স দেখো কোথায় আসবে, বেনজাইলিক, একদম বেনজিন রিং এর সঙ্গে সিমিলার রেজোনেন্স আসবে। আর 3 ডিগ্রি কি করবে, 3 ডিগ্রি স্টেবিলিটি আমরা যখন দেখব তখন হাইপার কনজুগেশন দিয়েও বলতে পারি এন্ড ইন্ডাকটিভ এফেক্ট দিয়েও বলতে পারি। যদি এই টার্মগুলো না জানা থাকে, এর জন্য আমি আলাদা শর্ট বানিয়েছি, তোমরা চেক করতে পারো। ঠিক আছে, তো এখানে দেখো এই কার্বনের রেসপেক্টে আলফা আলফা আলফা, সো হাউ মেনি আলফা হাইড্রোজেন, 9 আলফা হাইড্রোজেন। তো আমরা জানি যত বেশি আলফা হাইড্রোজেন তত বেশি হাইপার কনজুগেটিং স্ট্রাকচার। ঠিক আছে, তো হাইপার কনজুগেটিং স্ট্রাকচার যত বেশি হবে, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি তত বেশি হবে। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট আমরা কি বলতে পারি না, প্লাস আই এফেক্ট অফ 3 মিথাইল গ্রুপ।
তো এই সব কারণে কি হবে আমরা জানি কি অর্ডার হয়ে যায় স্টেবিলিটির 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি মিথাইল। ঠিক আছে, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি অর্ডার। কি লিখলাম না, সি প্লাস স্টেবিলিটি অর্ডার, সি প্লাস স্টেবিলিটি অর্ডার। তো এই অ্যাকর্ডিং আমরা বলতে পারবো যে কার্বোক্যাটায়ন স্টেবল, তাই এরা রিঅ্যাকশন করছে। এবার প্রশ্ন হচ্ছে এরা করবে না কেন? এরা কেন করবে না তার দুটো কারণ আছে। দেখো, প্রথম পয়েন্ট আমাদের কি না, এই CX বন্ডটাকে ব্রেক করতে হবে। তো CX বন্ডটা ব্রেক করবে কেন? কেন এ নিজেই রেজোনেন্সে আছে। এই রেজোনেন্সের জন্য আমরা একটা কথা ইউজ করি যেটা হচ্ছে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। পার্শিয়াল ডাবল বন্ড মানে কি, ক্লোরিনের যে লোন পেয়ারটা আছে রেজোনেন্সে আমরা কি বলি, লোন পেয়ার বন্ড পেয়ার, বন্ড পেয়ার লোন পেয়ার। ঠিক আছে, মানে কি লোন পেয়ার বন্ড পেয়ারে কনভার্ট হলো, বন্ড পেয়ার কিসে কনভার্ট হয়ে গেল, লোন পেয়ারে। কি সুন্দর দেখো, লোন পেয়ার বন্ড পেয়ার, বন্ড পেয়ার লোন পেয়ার। তো এখানে কি হলো, একটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার এসে গেল। তাহলে ডাবল বন্ড ব্রেক করতে বেশি এনার্জি লাগবে, তো CX বেরোবে না। ফার্স্ট রিজন লিখতে যাও, CX বেরোবে না, ফার্স্ট রিজন। সেকেন্ড কি হচ্ছে না, যদি বেরিয়েও যায় তাহলে যে ক্যাটায়নটা তৈরি হবে সেই ক্যাটায়নটা কি হবে, অ্যারাইল ক্যাটায়ন বা ভিনাইল ক্যাটায়ন। অ্যারাইল এন্ড ভিনাইল ক্যাটায়নস আর ভেরি আনস্টেবল। সো খাতা পেন নিয়ে দুটো নোট করো। একটা পয়েন্ট কি না, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ডিউ টু রেজোনেন্স, আর 2 নম্বর কি হচ্ছে না, যে কার্বোক্যাটায়ন তৈরি হবে সেটা একদমই স্টেবল হবে না, তাই এরা দুজন রিঅ্যাকশন করবে না। এদের থেকে সিলভার নাইট্রেট প্রেসিপিটেট তৈরি করতে পারবে না। ফাইন, কি কত সুন্দর রিজন। নেক্সট কি বলছে দেখো, SN1 reactions are favored in protic solvent। আচ্ছা, প্রোটিক সলভেন্ট কি একটুখানি বলে নেওয়া যাক। প্রোটিক সলভেন্ট মানে ওই একই ব্যাপার কি না, যে সলভেন্টের সঙ্গে একটা অ্যাক্টিভ হাইড্রোজেন অ্যাটাচ থাকবে। অ্যাক্টিভ হাইড্রোজেন কথাটার মানে কি, হাইড্রোজেন অ্যাটাচ টু ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এগুলোকে বলা হয় কি না, প্রোটিক সলভেন্ট। কেন SN1 এর জন্যই দরকার, অ্যাকচুয়ালি আরো ভালো করে বলা গেলে আমরা বলতে পারি পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্ট মানে কি, কিছু পোলার সলভেন্টের এক্সাম্পল বলে দিই। এরা হচ্ছে পোলার সলভেন্ট, ওয়াটার হচ্ছে পোলার সলভেন্ট, অ্যালকোহল পোলার সলভেন্ট। ঠিক আছে, ডাইমিথাইল ফর্মামাইড DMF, ইট ইজ আ প্রোটিক সলভেন্ট। মানে কি এখানে প্রোটন নেই। দেখা যাক ডাইমিথাইল ফর্মামাইড কিরকম দেখতে হয়। ফর্মামাইড দেখতে হয় এরকম, N। এটা কিসের এক্সাম্পল হয়ে গেল, এটা এক্সাম্পল হয়ে গেল অ্যাপ্রোটিকের। মানে এর কাছে কোনো অ্যাক্টিভ হাইড্রোজেন নেই, এটা অ্যাপ্রোটিকের। বলে রাখি এগুলো কি ফেভার করে, এগুলো ফেভার করে SN2 রিঅ্যাকশন, আর SN1 কে ফেভার করে, SN1 ফেভার করে পোলার প্রোটিক সলভেন্ট। ঠিক আছে, তো যখন বললামই তখন একটুখানি সাইডে ব্যাপারটা বলে দিই কি নন পোলার সলভেন্ট কারা। ধরো কার্বন ডাইসালফাইড, এটা কিসের আন্ডারে আসবে, নন পোলার সলভেন্টের আন্ডারে আসবে। ঠিক আছে, এরকম যাদের কোনো পোলারিটি ডিফারেন্স নেই, জেসে CCl4, CCl4 কিসের আন্ডারে আসবে, নন পোলার সলভেন্টের আন্ডারে আসবে। জাস্ট সাইডে একটা ছোট স্টিক নোটে লিখে রাখো কি এগুলো হচ্ছে নন পোলার সলভেন্ট। এটা হচ্ছে অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার কিন্তু অ্যাপ্রোটিক। এ কি ফেভার করবে, SN2 ফেভার করবে, আর পোলার প্রোটিক যে সে কি ফেভার করবে, SN1। ব্যাকগ্রাউন্ডটা বোঝা গেল। এবার আমরা এক্সাক্ট পিন পয়েন্ট রিজনে আসি। যখন SN1 রিঅ্যাকশন হচ্ছে কি তৈরি হয় আমরা সবাই জানি, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। এবার কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট এটা তো একটা চার্জ স্পিসিস। তো চার্জ স্পিসিস যে তাকে স্টেবল করার জন্য পোলার প্রোটিক সলভেন্টের রিকোয়ারমেন্ট আছে। তো আমরা কি লিখতে পারি এখানে, রিজনটা কি লিখবো, টু স্টেবিলাইজ দ্য ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন। যে কার্বোক্যাটায়নটা বানছে তাকে তৈরি হচ্ছে তাকে কি করবে না, স্টেবল করবে। বোঝা গেল, এটা SN1 এর মেকানিজমের ফার্স্ট ইয়ার। এরপর তো আমরা জানি কি নিউক্লিওফাইল অ্যাটাক করবে, বাট এই প্রশ্নের জন্য আমাদের মেইন ফোকাস করতে হবে স্টেবিলিটি অফ দ্য ইন্টারমিডিয়েট। নেক্সট আসা যাক, টারশিয়ারি হ্যালাইড ডু নট আন্ডারগো SN2 মেকানিজম। তো SN1 আমরা দেখালাম, SN2 তে কি হয় বলতো, SN2 তে একটা ব্যাকসাইড অ্যাটাক হয়, রাইট। তো যদি আমি তিনটেই R গ্রুপ নিয়ে নিই, যে কোনো তিনটে R গ্রুপ ধরো নিয়ে নেওয়া হলো, C3H7, আর তার সঙ্গে কি আছে না একটা লিভিং গ্রুপ আছে। এবার কি হবে, এই যে বাল্কি গ্রুপগুলো আছে, এই বাল্কি গ্রুপগুলো আছে, এগুলো কি করবে না, নিউক্লিওফাইল যে ব্যাক সাইড থেকে অ্যাটাক করে কিসে না, SN2 রিঅ্যাকশনে,
সে করতে পারবে না, একদম ঘেরাটোপের মধ্যে আছে। হ্যাঁ, ঘেরাটোপের মধ্যে থাকার জন্য নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে এসে অ্যাটাক করতেই পারবে না। কেন? আমরা জানি যে SN2 রিঅ্যাকশনে যে ট্রানজিশন স্টেটটা তৈরি হয়, যে ট্রানজিশন স্টেটটা তৈরি হয় সেটা কি কিরকম না পেন্টা কোঅর্ডিনেটেড। পেন্টা কোঅর্ডিনেটেড মানে কি? এটা লিভিং গ্রুপ, এটা নিউক্লিওফাইল, ঠিক আছে? এটা হচ্ছে ড্যাগার মতলব ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেটটা তৈরি হলো যেখানে কি হচ্ছে, কার্বন নিউক্লিওফাইলের মধ্যে বন্ড তৈরি হবে, কার্বন লিভিং গ্রুপের মধ্যে বন্ডটা ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই যে একটা টিএস তৈরি হলো, এই টিএসটা যেটা হাই এনার্জি ট্রানজিশন স্টেট, যদি আমি গ্রাফ বানাই তো এটা এরকম দেখতে হবে, এরকম দেখতে হবে। এটাকে আমরা বলবো ট্রানজিশন স্টেট, এটা হচ্ছে এনার্জি এন্ড এটা হচ্ছে রিঅ্যাকশন কোঅর্ডিনেট, রিঅ্যাকশন হচ্ছে। তো এটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট, এটা হচ্ছে প্রোডাক্ট, আর এটা হচ্ছে এনার্জি প্রোফাইল। ওকে, তো এই যে টিএসটা হাই এনার্জি একটা ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে, তার মানে কি দেখো যে ক্রাউডিং বেড়ে যাচ্ছে, ট্রানজিশন স্টেটের মধ্যে ক্রাউডিং বেড়ে যাচ্ছে। তো পেন্টা কোঅর্ডিনেট কিন্তু 5 ভ্যালেন্সি বলছে না, একটা যাচ্ছে একটা আসছে, একটা ট্রানজিশন, একটা নতুন কেউ ঢুকছে, পুরনো কেউ বেরিয়ে যাচ্ছে, তো ট্রানজিশন হচ্ছে। তো এই যে পেন্টা কোঅর্ডিনেট ক্রাউডিংটা হচ্ছে, এই ক্রাউডিংটা এই ক্ষেত্রে আরো বেড়ে যাবে, প্রচন্ড বেড়ে যাবে। তাই জন্য কি হবে না 3 ডিগ্রি SN2 দেবেই না, ওর জন্য বেটার হচ্ছে কি SN1 দিয়ে দাও। কেন না SN1 দিয়ে দিলে কার্বোক্যাটায়ন স্টেবল হয়ে যাবে। তার মানে কেন দেবে না? ডিউ টু দ্য ক্রাউডিং। Number 1, nucleophile cannot attack from back side. Number 2, penta coordinated যে ট্রানজিশন স্টেটটা হচ্ছে সেটা আরো ক্রাউডেড হয়ে যাবে, which is not possible to tolerate। হয়ে গেল? তো এটা হচ্ছে আমাদের রিজন। নেক্সট, ফেনল ইজ মোর অ্যাসিডিক দ্যান ইথানল। খুব আচ্ছা, খুব ভালো প্রশ্ন একটা। ফেনল এই যে ফেনল, ঠিক আছে, এটা মোর অ্যাসিডিক দ্যান ইথানল। আমরা অ্যাসিডিটি কি করে দেখি? ফার্স্ট পয়েন্ট ইজ দ্য স্টেবিলিটি অফ কনজুগেট বেস। কি দেখব না স্টেবিলিটি অফ কনজুগেট বেস, ঠিক আছে? তো কনজুগেট বেস কথাটার মানে কি দেখো, কনজুগেট বেস মানে তুমি জাস্ট একটা হাইড্রোজেনকে উড়িয়ে দাও, তো কি তৈরি হবে? ফেনক্সাইড আয়ন। এখান থেকে একটা H প্লাস কে উড়িয়ে দাও, কি তৈরি হবে? C2H5O মাইনাস, ইথক্সাইড আয়ন। ফেনক্সাইড ইথক্সাইড। কি লিখেছি? স্টেবিলিটি অফ কনজুগেট বেস। তার মানে কি হবে, এখানে দেখো এই যে নেগেটিভ চার্জটা আছে, এটা কি হবে না বেনজিনের সঙ্গে কিসে আছে? রেজোনেন্সে। যদি তুমি বলো স্ট্রাকচার বানাতে, তো আমি স্ট্রাকচার একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে রেজোনেন্সে যাবে। O মাইনাস এরকম ভাবে এটা যাবে রেজোনেন্সে, নেগেটিভ ডবল এরকম ভাবে ঘুরতে থাকবে রিং এর মধ্যে, তো স্টেবিলিটি পেয়ে যাবে, রেজোনেন্স স্টেবিলিটি। এর কি হবে দেখো, এর রেজোনেন্স তো নেই, উল্টে এখানে একটা উল্টো ফ্যাক্টর আছে, ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর। কে বলো তো? প্লাস আই অফ ইথাইল গ্রুপ মানে প্লাস আই অফ অ্যালকাইল গ্রুপ। তাহলে ইন শর্ট আমি কি লিখি বলো? ইন শর্ট আমি একটা সামারি বানিয়ে দিই কি এই কোয়েশ্চেন গুলোকে কি করে অ্যাপ্রোচ করবে। নাম্বার 2, অ্যাসিডিক স্ট্রেংথ এটা কি হবে না ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ and inversely proportional to electron donating group। এটা দেখো এই যে অ্যাপ্রোচটা আমি করছি একদম কম্পিটিটিভ অ্যাপ্রোচ, মানে একদম 3 পয়েন্ট অ্যাপ্রোচ হচ্ছে, এখানে কোনো এদিক ওদিকের কথা নেই। কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দেখবে, ইলেকট্রন উইথড্রয়িং মানে কি মাইনাস আর মাইনাস আই, সে কি করবে না অ্যাসিডিটি বাড়িয়ে দেবে, ঠিক আছে? যদি প্যারানাইট্রোফেনল হয় অ্যাসিডিটি আরো বেড়ে যাবে, ঠিক আছে? কিন্তু যদি ডোনেটিং গ্রুপ হয়, ডোনেটিং গ্রুপ কারা কারা হয়? ডোনেটিং গ্রুপ হচ্ছে প্লাস আর প্লাস আই প্লাস এইচ, এরা সব ডোনেটিং গ্রুপ। তো ডোনেটিং গ্রুপ কি করবে? ডোনেটিং গ্রুপ অ্যাসিডিটিকে কি করবে না কমিয়ে দেবে। বোঝা গেল? তো এই রিজনটা লিখে রাখতে হবে। নাম্বার 1 স্টেবিলিটি অফ কনজুগেট বেস, নাম্বার 2 অ্যাসিডিক স্ট্রেংথ কেমন ভাবে প্রপোর্শনাল ডোনেটিং এন্ড উইথড্রয়িং গ্রুপের সঙ্গে। ওকে, নেক্সট কোশ্চেন। 4-nitrophenol is more acidic। দেখো এক্ষুনি এসে গেল, এটা বলেছিলাম
4 নাইট্রোফেনলের মানে কি, 4 নাইট্রোফেনল হচ্ছে এরকম দেখতে হবে। প্যারা পজিশনে কে আছে, নাইট্রো, যেটা কিনা একটা ভীষণই স্ট্রং -R গ্রুপ, এন্ড ফেনল, ঠিক আছে, এ তো নরমালি আছে। চলো দেখা যাক কনজুগেট বেসের স্টেবিলিটি। কনজুগেট বেস কি তৈরি হবে, এখানে দেখো কনজুগেট বেস তৈরি হবে, আমি করব কি -H+, N ডাবল বন্ড O, আর এখানে কি আছে, ফেনল, ঠিক আছে, ফেনল আছে, তার ফেনক্সাইড তৈরি করে দিলাম। কি করলাম, তার ফেনক্সাইড তৈরি করে দিলাম। এইবারে প্রশ্ন হচ্ছে কি বলতো, প্রশ্ন হচ্ছে যে এই নাইট্রো এক্সট্রা কি কাজ করবে। এই নাইট্রো এক্সট্রা এই কাজই করবে কি, তুমি যখন রেজোনেন্স চালাচ্ছ, খুব ভালো করে ব্যাপারটা বোঝো, হ্যাঁ, একদম কম্পিটিটিভ মাইন্ডসেট হয়ে যাবে এইভাবে পড়াশোনাটা শুরু করলে। হ্যাঁ, অ্যাপ্রোচটাই বদলে ফেলো। এই দেখো কিরকম হবে, এরকম, এটা এখানে আসছে, এ কিন্তু এখানে এসে স্টপ হয়ে যাবে, বুঝতে পারছো, রেজোনেন্সটা এখানে এসে স্টপ হয়ে যাবে, এ স্টপ হবে না, এ আরো একবার ঘুরে যাবে। এটাই হচ্ছে নাইট্রোর কাজ। ও কি করবে, একটা এক্সটেন্ডেড রেজোনেন্স দিয়ে দেবে, মানে এখানে এলো গেল, আরেকবার ঘুরিয়ে দিল, তার মানে কি হলো না, এ একটা এক্সট্রা রেজোনেন্স স্ট্রাকচার পেয়ে গেল এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের জন্য, তাই জন্য কি হবে না, স্টেবল হয়ে যাবে। এবার রিজন তুমি যদি চাও, দেখো এটাই রিজন, এই যে লিখেছিলাম এটাই রিজন, ঠিক আছে। চলো যাওয়া যাক নেক্সট। ক্রেজল ইজ লেস অ্যাসিডিক দ্যান ফেনল। চলো দেখো একদম সিমিলার কোশ্চেন আমি তোমাদের জন্য একসঙ্গে করে দিয়েছি। এই ক্ষেত্রে কি হবে, ক্রেজল মানে কি হচ্ছে, অর্থ মেটা অর প্যারা ক্রেজল, যে কোনো একটা ক্রেজল আমি নিয়ে নিই, দেখা যাক কি না, CH3, ঠিক আছে, এটা হবে অর্থ ক্রেজল, এর সঙ্গে ফেনল নিয়ে নাও, ঠিক আছে। আমি প্যারা ক্রেজলও নিতে পারি, প্যারা ক্রেজল মানে এখানে কি হয়ে যাবে না, এখানে হয়ে যাবে CH3। এবার একটা কথা মাথায় রাখবে, CH3 গ্রুপটা কিন্তু কিরকম গ্রুপ বলতো, CH3 গ্রুপ +H and +I, anyway it is an electron donating group, +H group or and +I, ঠিক আছে। ইন্ডাকটিভ এফেক্ট কিরকম খেলে বলতো, দুটো বন্ড অবধি খেলবে, তারপর ওরা পাওয়ার থাকবে না। তার মানে ধরো এরকম একটা কোনো ইন্ডাকটিভ এফেক্ট তুমি দেখছো, তো বন্ড 1 অবধি খেলবে, 2 অবধি খেলবে, 3 অবধি খেলবে, তারপর কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট আর খেলতে পারবে না, ওর ক্ষমতা থার্ড বন্ডে গিয়ে শেষ হয়ে যাবে, কমতে কমতে থার্ড বন্ডে গিয়ে ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু রেজোনেন্স তো পুরো খেলতে যাবে, যতক্ষণ অবধি ওর কনজুগেশন থাকবে, যতক্ষণ কনজুগেশন পাবে, ততক্ষণ ও কনজুগেট করতে যাবে, মানে কনজুগেট হতে যাবে। ফাইন, তো এখানে এই জন্য মাথায় রাখবে যে +R or -R and +H or -H, এরা কি করে খেলবে, এরা কিন্তু খেলবে হচ্ছে অর্থ এন্ড প্যারা, মেটা পেরা খেলবে না। যখন রিং এর প্রশ্ন আসবে তখন এটা একদম কান খুলে শুনে নাও, খাতায় লিখে রাখো, রেজোনেন্স মেটা পজিশনে অপারেট হয় না, হাইপার কনজুগেশন ও মেটা পজিশনে অপারেট হয় না, তাহলে কোথায় অপারেট হবে, অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে, অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে, ঠিক আছে। তাহলে বলবে এবার ইন্ডাকটিভ, হ্যাঁ ইন্ডাকটিভ কিন্তু খেলবে, ইন্ডাকটিভ এফেক্ট যেটা আছে সেটা কিন্তু মেটাতেও হবে, ইন্ডাকটিভ ইজ ডিসটেন্স ডিপেন্ডেন্ট, ও মেটাতেও করবে। তো এনিওয়ে এটা কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ করবে কি বলতো, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এই যে কনজুগেট বেসটা তৈরি হবে, একটা অলরেডি নেগেটিভ চার্জ, তার কাছে আরো নেগেটিভ চার্জ এসে পড়ছে, তো রিপালশনের জন্য কি হয়ে যাবে, আনস্টেবল হয়ে যাবে, বোঝা গেল। তার মানে এর কনজুগেট বেস আনস্টেবল দেন দ্য কনজুগেট বেস অফ ফেনল, কনজুগেট বেস অফ ফেনলটা কি হচ্ছে না, ফেনক্সাইড হচ্ছে, এটা আরো আনস্টেবল হয়ে যাবে, কোনটা, ক্রেজল। তো সেই জন্য এটা হচ্ছে লেস অ্যাসিডিক, কেন ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে কিনা কনজুগেট বেসকে স্টেবল করতে হবে। চল নেক্সট, ইথার্স আর ইনসলিবল ইন ওয়াটার। আরে ইথারের সঙ্গে প্রবলেম কি বলতো, ইথার একটুখানি তো পোলার বটেই এই লোন পেয়ারটার জন্য, sp3 হাইব্রিডাইজ পোলার তো ঠিক আছে, কিন্তু এর এই যে আর গ্রুপগুলো আছে না, এই আর গ্রুপগুলো হচ্ছে হাইড্রোফোবিক, কি হবে না, হাইড্রোফোবিক মানে ওয়াটার রিপেলেন্ট।
রাইট, এই যে কোনো অর্গানিক কোনো লার্জ গ্রুপ বা যে কোনো অ্যালকাইল গ্রুপ দিস আর হাইড্রোফোবিক, তো এই যে ইথারের দুটো আর গ্রুপের জন্য কি হবে, ইনসলিবল হয়ে যাবে। এটাই যদি আমরা একটা এইচ করে দিতাম তাহলে এইখানে এ কি করতে বলতো, ওয়াটারের সঙ্গে সুন্দর করে একটা এইচ বন্ডিং করে দিত, তো এইচ বন্ডিং এর জন্য কিন্তু এটা সলিবল হয়ে যেত। ঠিক আছে, উল্টো প্রশ্ন আসতে পারে। সো অ্যালকোহল সলিবল, আমি লিখে দিচ্ছি অ্যালকোহল কি হচ্ছে না সলিবল, কি জন্য সলিবল, ডিউ টু এইচ বন্ডিং, সলিবল ডিউ টু এইচ বন্ডিং। বোঝা গেল, এই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট যাওয়া যাক। সো এই সিরিজের লাস্ট কোয়েশ্চেন, বয়লিং পয়েন্ট অফ ইথার ইজ লোয়ার দ্যান আইসোমেরিক অ্যালকোহল। এক্ষুনি উত্তরটা বলে দিলাম, এক্ষুনি বলে দিলাম উত্তরটা। কি বললাম বলো তো, অ্যালকোহল কি করতে পারবে না, নিজেদের মধ্যে ইন্টারমলিকুলার কি, ইন্টারমলিকুলার এইচ বন্ডিং, ইন্টারমলিকুলার এইচ বন্ডিং করতে পারবে। কার সঙ্গে করবে, আরেকটা মলিকিউল অক্সিজেন আর এইচ, অক্সিজেন কি ডেল নেগেটিভ, হাইড্রোজেন কি ডেল পজিটিভ, ডেল নেগেটিভ ডেল পজিটিভ, তো এখানে কি হয়ে যাবে, একটা এইচ বন্ডিং হয়ে যাবে, কিন্তু ইথার কি করে করবে, করতেই পারবে না। তাই জন্য কি হবে না, বয়লিং পয়েন্ট অফ ইথার ইজ লোয়ার দ্যান দ্য আইসোমেরিক অ্যালকোহল। কেন, আইসোমার তো বটেই, আরে আইসোমার কিনা চেক করিয়ে দিই, চলো এটাও করিয়ে দিই। এটা কি ডাই ইথাইল ইথার, এর করেসপন্ডিং অ্যালকোহলটা কি হবে বলতো, ইথানল। দুজনের মলিকুলার ওয়েট সেম। আমরা নরমালি বয়লিং পয়েন্ট কি করে ডিসাইড করি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মলিকুলার ওয়েট, ইনভার্সলি প্রপোর্শনাল টু ব্রাঞ্চিং, এভাবেই তৈরি করি। তো এই ক্ষেত্রে দেখো কি হয়ে যাবে, এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে মলিকুলার ওয়েট দুজনেরই সেম, কিন্তু এ এইচ বন্ডিং করবে, এ এইচ বন্ডিং করবে না। বোঝা গেল। সো 10টা কনসেপ্ট আমরা সাকসেসফুলি কমপ্লিট করলাম, নেক্সট সিরিজে আরো 10টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।